হ্যাঁ স্যার, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। আমার কথা আশা করি শোনা যাচ্ছে এবং স্লাইড দেখা যাচ্ছে। সাবধান ভাই একটু কনফার্ম করবেন কথা শোনা যাচ্ছে কিনা, স্লাইড দেখা যাচ্ছে জি কিনা। জি স্যার, অল ওকে। ঠিক আছে। সবাইকে আজকে এই সেশনে স্বাগতম। আমরা হচ্ছে আমাদের সিনাপস মেডিকেল একাডেমি 51তম বিসিএস এর জন্য আমরা একটা নতুন ব্যাচ শুরু করছি। তো 51 বিসিএস প্রিলিমিনারি লং ব্যাচ। তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং পাশাপাশি আপনাদের কিছু গাইডলাইন দেওয়া হবে। তো আজকে প্রেজেন্টার হিসেবে আছি আমি ডক্টর ফারুক আহমেদ রিজওয়ান। আমি 36তম বিসিএস এ কর্মরত আছি। পাশাপাশি আমাদের সাথে থাকবেন ডক্টর নাফি এবং আব্দুল কায়ুম তমাল। আহ, তমাল উনি হচ্ছেন 41 বিসিএস এ আছেন এবং উনি বাংলার মেন্টর হিসেবে আমাদের সাথে থাকবেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিসিএস এর পাশাপাশি আর কি কি আমাদের এখন অপরচুনিটিস গুলো আছে এবং বিসিএস এ কিছু বেসিক আইডিয়া নিয়ে আমরা কথা বলবো। কি কি বুক লিস্ট ইউজুয়ালি ফলো করা উচিত বা আমরা ফলো করা অ্যাডভাইস করি সেটা, এবং আমাদের যে ব্যাচটা আছে সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। এবং সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন গাইডলাইনে ডক্টর নাফি, উনি বাংলাদেশের মেন্টর আমাদের, উনি বাংলাদেশের প্রিপারেশন কিভাবে নিতে হয় সেটা নিয়ে কথা বলবে। এবং জনাব তমাল, উনি হচ্ছেন বাংলা বিষয় মেন্টর, যেহেতু উনি বাংলা বিষয়ে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা সংক্ষেপে, খুবই সংক্ষেপে আলোচনা করবেন। তো কারেন্ট অপরচুনিটিস বলতে যদি দেখি সেটা হচ্ছে বিসিএস 51তম বিসিএস, এটার পোস্ট নাম্বার তো এখন যেহেতু সার্কুলার দেয়নি আমরা কেউই জানি না। এটার অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট সাধারণত এখন পর্যন্ত যেটা ধারণা করা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মধ্যেই, নভেম্বর বা ডিসেম্বরেই অ্যাপ্লিকেশন করা শুরু হবে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সাধারণত নভেম্বর ডিসেম্বরেই থাকবে। এবং প্রিলিমিনারি এক্সাম নেক্সট ইয়ারের সাধারণত জানুয়ারিতে হয়ে যাওয়ার কথা। তার প্লাস মাইনাস 1 মাস আগে পরে হয়ে যেতে পারে, বাট জানুয়ারি ধরে রাখতে হবে। এবং পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিং এর কিছু পোস্ট থাকে সাধারণত আমরা দেখেছি, সেটা 51তম বিসিএস এর সাথে একসাথেই। পাশাপাশি কিছু আমাদের নন ক্যাডারের সার্কুলার হয়েছিল গত বছর, সেগুলো এখনো পরীক্ষা হয়নি। তো সরকারি কর্মচারী হাসপাতালের কিছু পোস্টের পরীক্ষা বাকি আছে। আহ, স্থানীয় সরকারের কিছু পোস্টের পরীক্ষা বাকি আছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার পোস্টের একটা পরীক্ষা বাকি আছে। তো এগুলো আসলে সার্কুলার আশা করি সার্কুলার তো দিয়েছেই। পরীক্ষা কবে হবে, প্রিলিমিনারি বা রিটেনের ডেটগুলো, সেগুলো আশা করি কিছুদিনের মধ্যেই দিয়ে দিবে। তো এগুলি এখন পর্যন্ত কারেন্ট অপরচুনিটিস, যেটা আগে যারা অ্যাপ্লাই করেছেন তারা এগুলো একটু খেয়াল রাখতে পারেন যে এই পরীক্ষাগুলো সামনে আমাদের প্রিলিমিনারি রিটেন এগুলো হবে। এবং বিসিএস এর কথা যদি আমরা বলি, বিসিএস পরীক্ষা নেক্সট জানুয়ারি ধরেই আগাতে হবে। তো বিসিএস এর যদি আমরা প্রাইমারি আইডিয়া নিয়ে একটু কথা বলি, বিসিএস এর 3টা স্টেপে আমাদের পরীক্ষাটা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরেও একদম যদি একবারই নতুন কেউ থাকেন তাদের জন্য আমাদের একটু খুবই প্রাইমারি আইডিয়াটা দিয়ে নিচ্ছি। তো 3টে স্টেপে পরীক্ষা হয়। যেহেতু এটা জেনারেল বিসিএস, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা। প্রিলিমিনারি 200 মার্কসের 2 ঘন্টা, এবং রিটেন 900 অথবা 1200 মার্কস, ডিপেন্ড করে যে আপনি কিভাবে পরীক্ষাটা দিচ্ছেন। যদি কেউ জেনারেল ক্যাডারের পরীক্ষা দেয় তাহলে তাকে 900 মার্কস শুধু, সরি, কেউ যদি টেকনিক্যাল ক্যাডারে শুধু পরীক্ষা দেয় তাহলে 900 মার্কসের পরীক্ষা দিতে হবে। এবং কেউ যদি বোথ ক্যাডারের পরীক্ষা দেয় তাহলে তাকে 1200 মার্কসের পরীক্ষা অ্যাপিয়ার করতে হবে, এবং ভাইবা এখন হচ্ছে 100 মার্কসের। তো আমরা কিভাবে টাইমলাইনটা পাচ্ছি যে কবে পরীক্ষা হবে, যদি আমরা প্রিভিয়াস 50তম বিসিএস এর টাইমলাইনটা দেখি, তো প্রিলিমিনারি টেস্ট হয়েছিল 30শে জানুয়ারি, এবং লিখিত পরীক্ষা 9 এপ্রিল হবে, এবং মৌখিক পরীক্ষা 10ই আগস্ট। সবগুলো টাইমলাইন ফিক্স করা থাকে। গত 50তম বিসিএস ফিক্স করা ছিল, এবং আশা করি এবারও সবগুলো টাইমলাইন একটা টাইমলাইনটা ফিক্স করে দেওয়া হবে যখন সার্কুলারটা দেওয়া হবে। তো সাধারণত এটার কাছাকাছি সময় জুড়েই পরীক্ষাটা হবে, এটা ধরে নেওয়া যায়। সেই হিসেবে আমরা বলেছি যে প্রিলিমিনারি পরীক্ষাটা জানুয়ারিতে ধরে রাখতে হবে। এজ লিমিট এখন পর্যন্ত 32 বছর, তবে কিছু কথা শোনা যাচ্ছে যে ব্যাক ডেটে হয়তো দিতে পারে, মানে 2-1 বছর যাদের বয়স ওভার হয়ে গেছে তারাও পরীক্ষা হয়তো বা দিতে পারে, বাট এটা এখন পর্যন্ত কনফার্ম না, এখন পর্যন্ত রিউমার হিসেবে আমরা ধরে রাখতেছি। তো একটাই যদি কথা বলা হয় সেটা হচ্ছে এখন পর্যন্ত 32 বছর সবার জন্য। এবং প্রিলিমিনারি যে আমরা প্রাথমিক আহ, প্রাথমিক গাইডলাইনটা বলি, সেটা হচ্ছে যে 200 মার্কসের পরীক্ষা। তো
একবারই যারা নতুন তাদের জন্য আমরা বলে দিচ্ছি যে প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর করে পাওয়া যায়, এবং হচ্ছে যদি কেউ ভুল উত্তর দেয় 0.5 করে কাটা যায়। টোটাল পরীক্ষার জন্য 2 ঘন্টা সময়। এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো এই কারণে যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং অনেক 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 বেশি, 0.5 অনেক। এবং এটার জন্য আমরা একটা অ্যাডভাইস সবসময় দেই যে খুব বেশি আন্দাজে দাগানো যায় না পরীক্ষা প্রিলিমিনারিতে, কারণ প্রিলিমিনারি হচ্ছে মেইন পরীক্ষা। এখন আসলে রিটেনও কঠিন হয়ে গেছে বলতে গেলে, দুইটাই পরীক্ষা এখন মেইন। তো প্রথম ধাপটা তো প্রিলিমিনারি, সেটা নিয়ে আমরা যদি চিন্তা করি এবং সেখানে চিন্তা, আমরা যেটা অ্যাডভাইসটা বলি সেটা হচ্ছে যে খুবই আন্দাজে দাগানো যাবে না। আমরা যে অ্যাডভাইসটা থাকে যে 4টা অপশন যখন থাকে, 4টার মধ্যে যদি দেখা যায় আপনি কোনোটাই জানেন না, তাহলে সেই কোশ্চেন আপনি টাচ করতে যাবেন না। কিন্তু আপনি এগুলো আপনি পরীক্ষার উপর নির্ভর করে কতটা দাগাতে পারছেন আপনি দাগাতে পারেন। বাট একবারে যেটা জানেন না সেটা কখনোই টাচ করা যাবে না, আন্দাজে খুবই আন্দাজে দাগানো যাবে না, কারণ নেগেটিভ মার্কিং খুবই খুবই বেশি এখানে। পরীক্ষার সময়টাও একটা ব্যাপার, সেটা হচ্ছে 2 ঘন্টা। এটা আমরা পরবর্তীতে আবার বলবো। সেটা হচ্ছে যে মাত্র 120 মিনিট। 2 ঘন্টা শুনলেও মনে হয় যে অনেক ঘন্টা, বাট আপনার পরীক্ষা কিন্তু 200 মার্কসের। এর মধ্যে ম্যাথ আছে, মানসিক দক্ষতা আছে, অনেক কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে। সেই হিসেবে সময়টা খুবই কম। এটার জন্য যে অ্যাডভাইসটা আমরা দেই সেটা হচ্ছে বারবার বারবার পরীক্ষা দেয়া। পরীক্ষা দিলে আপনার টাইম লাইন, মানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রপার আইডিয়া তৈরি হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার বলবো। বাট এই দুইটা অ্যাডভাইস সবসময় মনে রাখবেন যে খুব বেশি আন্দাজে দাগানো যাবে না। আহ, এবং হচ্ছে পরীক্ষা অনেক বেশি পরীক্ষা দিতে হবে, না হলে আপনি টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষা হলে টাইম ম্যানেজ করতে পারবেন না। মার্ক ডিস্ট্রিবিউশনে কিছু চেঞ্জ আসে। আগে যেমন বাংলা ভাষা সাহিত্য 35 করে ছিল, ইংরেজি ভাষা সাহিত্য 35 ছিল, এখান থেকে কিছু মার্কস কমে আসছে, কিছু মার্কস বেড়ে গেছে। যেমন নৈতিকতাতে আগে 10 ছিল, সেটা 15 হয়ে গেছে, মোটামুটি আগের মতোই কাছাকাছি। তবে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি রিড করে গেলাম না, বাট এটা দেখে নেবেন। এবং পরবর্তীতে আমরা একটা জিনিস বলবো, একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমাদের যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগই যেহেতু আমাদের ডক্টর, যদি আমরা এটা ওভারঅল সকল বিসিএস এর জন্য রান করতেছি, বাট তারপর আমাদের যেহেতু মেইন টার্গেট পপুলেশন আপনারা ডক্টররা, তো সেই কারণে আমরা যেটা বলি যে আমাদের জন্য ইজিয়ার হচ্ছে গণিত, মানসিক দক্ষতা, কম্পিউটার এবং সাধারণ বিজ্ঞান। এটা আমাদের জন্য কিছুটা ইজিয়ার গ্রাফস করা এবং এখানে মার্কস তোলা আমাদের জন্য ইজিয়ার। এবং আপনাকে এই 4টা সাবজেক্টে অবশ্যই অবশ্যই মার্কস তুলতে হবে, যদি গণিত এবং মানসিক দক্ষতা আমরা আলাদা করে ধরি। কারণ অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা দেখবেন তারা খুবই বাংলা, ইংরেজি ভাষা সাহিত্য, বাংলা ভাষা সাহিত্য খুবই ভালো পারে। এখানে আপনি যত সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়েছে অনেক বেশি ট্রাই করলেও সেটা 70-80% বেশি যাওয়াটা একটু বেশ ডিফিকাল্ট আমাদের জন্য। কিন্তু আপনারা দেখবেন যে এই ব্যাপারগুলো যেমন ম্যাথ, মানসিক দক্ষতা, কম্পিউটার এবং সায়েন্স আমাদের জন্য রিলেটিভলি ইজিয়ার, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে বা আমরা যারা ডক্টর আছে। এবং এইখানে মার্কস আপনাকে তুলতেই তুলতেই হবে বেশি, অন্যদের সাথে আপনার কম্পিটিশন আসার জন্য। এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার বলবো। রিটেন এক্সাম প্যাটার্নটা জাস্ট একটু বলা, দেখানোর জন্য যে কিভাবে এটা গত 50তম বিসিএস, সরি, কোন একটা বিসিএস এর এটা রিটেন এক্সাম প্যাটার্ন। তো এই প্যাটার্নটা আমরা জাস্ট দেখাচ্ছি যে কিভাবে পরীক্ষা হয়। এটা আমরা ডিটেলস ইন ডিটেলস যাচ্ছি না। যারা শুধু টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দেয় তাদের 2টা সাবজেক্টে পরীক্ষা অ্যাপিয়ার করতে হয় না, এই সুবিধাটা দেখানোর জন্য। সেটা হচ্ছে যে যারা শুধু টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দিবে তাদের হচ্ছে বিজ্ঞান পরীক্ষাটা দিতে হয় না, এবং বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা দিতে হয় না। ঠিক আছে, এই 2টা পরীক্ষা থেকে তারা এক্সামশন পান। তো যদি শুধু টেকনিক্যাল ক্যাডার হয়, আর যদি বোথ ক্যাডার হয়, তাহলে সবগুলো পরীক্ষা দিতে হবে, সংশ্লিষ্ট বিষয় পাশাপাশি এই সবগুলো সাবজেক্টই পরীক্ষা দিতে হবে। তো ট্রাম্প কার্ড হিসেবে আমরা যে ডিসকাশনগুলো এখন করলাম, সেটাই আরেকবার রিপিট করা যে আমাদের কোন জিনিসগুলো খুব ভালো করে পড়তে হয়। সেটা হচ্ছে আমাদের আগেই বলছি, গণিত এবং মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি খুবই ভাইটাল আমাদের জন্য। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আমরা গত বছরের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করে দেখি, আপনারা দেখবেন সেটা হচ্ছে যে বেশ কিছু কোশ্চেনের মানে কোশ্চেন হুবহু কমন চলে আসে, একদম হুবহু চলে আসে কমন। এবং এটা পার্সেন্টেজ যদিও কম, বাট একটা ভালো পার্সেন্টেজ। এবং আরেকটা পার্সেন্টেজে কোশ্চেন থাকে যেখানে দেখবেন যে অনেক কোশ্চেন, মানে সেম টপিকস, হয়তো হুবহু অপশনগুলো সেম আসতেছে না, বাট টপিক সেম।
সেম টপিক থেকে যেমন কথার একটা এক্সাম্পল হিসেবে যদি মনে করেন যে আগের বছর আসছে ন্যাটো নিয়ে একটা কোশ্চেন আসছে, ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়। আম, দেখা যাবে পরবর্তী 2-1 বছর পরে কোশ্চেন আসলো যে ন্যাটোর সদর দপ্তর কোথায়, বা ন্যাটোতে সদস্য সংখ্যা কত, এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, বাট কাছাকাছি টপিকস থেকেই আসে। আরেকবার দেখা গেল যে একটা কোশ্চেন আসলো যে উন্নত জাতের ধানের নাম কোনটা, কোনটা উন্নত জাতের ধান, পরবর্তী দেখা যাবে যে উন্নত জাতের অন্য একটা ফসলের নাম দিয়ে জিজ্ঞাসা করতেছে। এরকম কাছাকাছি টপিকসের মানে সেম টপিকসের কাজ একবারেই অপশন ভিন্ন এরকম কোশ্চেন আসে। এই জন্য আগের বছরের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্সের সাথে সলভ করতে হবে, এবং প্রায় অনেকবার বলতে অন্তত 2 বার বা 3 বার সলভ করা উচিত। কারণ এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা যদি আপনি মিস করেন আপনার চান্স পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমরা যেটা বলি, আমরা কোশ্চেন নাম্বারের প্যাটার্নটা যেরকম থাকে যে খুব বেশ কিছু কোশ্চেন খুবই সোজা থাকে, কিছু কোশ্চেন খুবই কঠিন থাকে, একদম পারাই যায় না, কিছু কোশ্চেন মিড রেঞ্জে থাকে। তো যেটা সোজা কোশ্চেন আমরা কোনটাকে ধরি, যে বছর যে কোশ্চেনগুলো আগের বছর থেকে রিপিট হচ্ছে সেটাকে আমরা সোজা কোশ্চেন হিসেবে ধরি। এবং কিছু টপিকস থাকেই সোজা এমনিতেও, বাট পাশাপাশি যেটা আগের বছর থেকে আসতেছে সেটা সোজা কোশ্চেন হিসেবে কাউন্ট করা হয়, যেহেতু আগে আসছে। এই কোশ্চেনগুলো আপনারা জানেন। এগুলো মিস করলে চান্স পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ যেটা খুব কঠিন কোশ্চেন সেটা আসলে কেউই পারে না তেমন। এবং এই মিড রেঞ্জের কোশ্চেন এবং সোজা কোশ্চেন নিয়ে আসলে মেইন খেলাটা হয়। এবং আপনারা যদি সোজা কোশ্চেনই মিস করে ফেলেন তাহলে দেখা যাবে চান্স পাওয়াটা সো সো ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আগের বছরের কোশ্চেন এবং এই সাবজেক্টগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আর কিছু অ্যাডভাইস আমরা যেটা দিই সেটা হচ্ছে যে যদি পসিবল হয় গ্রুপ স্টাডি করা। কারণ গ্রুপ স্টাডি খুবই খুবই ভাইটাল দেখা যাবে। কারণ এই টপিকসগুলো বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক, এগুলো অনেকদিন ধরে আমাদের পড়া হয় না। যে ব্যাকগ্রাউন্ডেরই আপনি হন না কেন, দেখা যাবে আপনি যদি বাংলা ব্যাকগ্রাউন্ডে হন তাহলে আপনি বাংলা হয়তো আপনি অনার্স মাস্টার্স করতেছেন, বাট অন্য সাবজেক্টগুলো আপনার জন্য টাচ করা হয় না, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, বা এগুলো আপনার জন্য অনেক কাঠখোট্টা মনে হতে পারে যে কি পড়তেছি। তো এটার জন্য হচ্ছে যে গ্রুপ স্টাডি করতে পারলে ব্যাপারটা একটু এনজয়েবল হয়, কমফোর্টেবল হয় এবং মনে থাকে। দেখা যায় একই কথা আপনি আরেকজন বলতেছে, একটু মজা করে বলতেছে বা একটা সে ছন্দ দিয়ে মিলাই বলতেছে, সেই টপিকসগুলো মনে থাকে। এবং অন্যের শোনা কথা বা বলা অন্যকে আপনি যখন বলবেন আপনার পড়াটা মনে থাকবে। এই জন্য গ্রুপ স্টাডি খুবই ভাইটাল। এবং এটা আসলে রেগুলার পড়াশোনা করতে হবে, কারণ জেনারেল বিসিএস গুলো খুবই খুবই একটা টেস্ট ম্যাচের মতো। যদিও 1 বছর সময়ের মধ্যে এখন শেষ করতেছে, তারপর অনেক বেশি একটা সময়, 1 বছর, এই আপনার পুরো সময়টা আপনাকে ধরে রাখতে হবে টেস্ট ম্যাচের মতো, যে কখন হাল ছেড়ে দেওয়া যাবে না। দেখা যাবে অনেক সময় মনে হতে পারে যে আমাকে দিয়ে হবে না বা আমি পারতেছি না, এই ব্যাপারগুলো আনা যাবে না। কারণ এটা আসলে পরীক্ষার সবারই প্রিপারেশন লেভেল একই রকম থাকে। আপনি বিসিএস এ কখনোই 100% কমফোর্টেবল হতে পারবেন না যে আমার প্রিপারেশন খুবই ভালো। তো এটার জন্য মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আপনি কিছুই পারতেছেন না, বাট এগুলো ছেড়ে দিয়ে আপনি যতটুকু পারেন আপনার লেভেল বেস্ট অনুযায়ী ট্রাই করে যেতে হবে। এবং রিভিশন ম্যান্ডেটরি। রিভিশনটা আমাদের একজন মেন্টর বলেছিলেন যে আহ, আপনি যদি যাই পড়েন না কেন পরীক্ষার আগের 1 সপ্তাহ বা 7 থেকে 10 দিনের মধ্যে ওই ব্যাপারটা যদি আপনারা রিভাইজ না করেন তাহলে ওই পড়ার 80 to 90% কোনো কাজে আসে না। মানে আপনি পড়ছেন, বাট লাস্ট 7 থেকে 10 দিনে আপনি যাই পড়ছেন না কেন সেই ব্যাপারগুলো আরেকবার রিভাইজ করতে হবে। এবং রিভাইজ না করলে আপনি আগে হয়তো পড়ছিলেন, দেখবেন আপনার সেটা 70 to 80% মেমোরি ক্যারি করতেছে, আপনি ওইটা মনে রাখতে পারবেন না। লং টার্ম মেমোরি, আমাদের অনেক ইনফরমেশন লং টার্ম মেমোরিতে থাকে না। এবং সেটা আপনি যখন এই ইমিডিয়েট শর্ট টার্ম মেমোরি হিসেবে আপনার কাজে দিবে। আপনি 7 থেকে 10, আপনার টার্গেট থাকবে, প্ল্যানটা আপনার এমনভাবে সেট করা থাকবে যে আপনি পড়তেছেন, বাট 7 থেকে 10 দিন আপনি যাই পড়ছেন আবার সেটা রিভাইজ করার চেষ্টা করবেন, অন্তত জাস্ট চোখ বুলায় যাবেন, অন্তত একবার দেখে যাবেন, সেই প্ল্যানটা আপনার থাকতে হবে। এবং যেটা আমরা আগে বলেছি যে প্রস্তুতিমূলক পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি আপনি নাম না দেন তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আইডিয়া হবে না, ঠিক আছে, এবং নিজের ল্যাকিংস গুলো ধরা সহজ হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের মনে হয় যে এই জিনিসটা আমি পারি বা এই জিনিসটা সহজ বলে মনে হইতেছে, বাট আপনি যখন পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে আপনি আর পারতেছেন না, কনফিউজড হয়ে গেছেন। এগুলো অ্যাভয়েড করার জন্য আপনার বারবার পরীক্ষা দিতে হবে, তাহলে নিজের কনফিউশন কোথায় হইতে পারে পরীক্ষার হলে সেটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং পসিবল হলে কিছু অফলাইন এক্সাম দিবেন যদি আপনাদের পসিবল হয়। এটা আপনার সিনাপসে আমাদের মডেল টেস্টগুলো আপনার অফলাইনে এসে দিতে পারবেন, বা সাবজেক্ট ফাইনালগুলো। তো অফলাইন পরীক্ষা দিলে আপনার অফলাইনে অনেকগুলো অবস্টাকল থাকে বা অনেকগুলো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেগুলো সলভ করা ইজিয়ার হবে। ঠিক আছে, মানে এসিতে বসে অনলাইনে পরীক্ষা দেয় এবং অফলাইনে মানে একটু জার্নি করে এসে ঘেমে টেমে এসে
আর অফলাইনে পরীক্ষা তো একটু ডিফারেন্ট ইস্যু। পরীক্ষা আপনি তো অফলাইনেই দিবেন মেইন পরীক্ষায়, সেই জন্য অফলাইন পরীক্ষাটা অবশ্যই একটা এক্সপোজার রাখার চেষ্টা করবেন যদি পসিবল। অন্তত যদি নাও হয়, আসতে না পারেন পরীক্ষায় আমাদের এখানে বা অন্য কোথাও, তাহলে অন্তত কোয়েশ্চেনটা প্রিন্ট করে নিয়ে আপনার নিজের একটা ওএমআর ফিল আপ করে ফেলবেন। ওএমআর পরীক্ষা দিবে 2 ঘন্টা বসে, তাহলে অন্তত কিছুটা আপনার এক্সপোজার হবে। এই মোটামুটি স্টাডি ম্যাটেরিয়াল এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। এটা আপনার একটা স্ক্রিনশট রেখে দিবেন। আমরা এটা রিড করে গেলাম না, এটা আমাদের কাছে যে সাবজেক্টগুলো মনে হয়েছে যে আহ, এই বইগুলো ভালো, আমরা এখান থেকেই ফোকাস করে পড়াবো। যদি কোনো চেঞ্জ হয় আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এগুলো মোটামুটি বেস্ট বাজারের বই, এখান থেকে আপনারা চুজ করে পড়তে পারেন। এটা আমরা রিড করে গেলাম না, বাট অন্যান্য কিছু বই আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে এবং সেই বইগুলো অবশ্যই কাছে রাখবো। যেমন কিছু বই আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর স্পেশাল এডিশন বিশেষ সংখ্যা একটা বের হয়, সেটা প্রতি বিসিএস এর আগে বের হয়। যতক্ষণ আপনার বের হচ্ছে আগের বছর এটা কিনে ফেলবেন, এটা খুবই কম দাম, খুব বেশি দাম না, 200-র মধ্যে দাম। এবং আলালের কিছু বই বের হয়, আলালের একটা হচ্ছে, দুইটা বই বের হয়, একটা সাম্প্রতিক আর একটা হচ্ছে জিকে ফাইনাল আওয়ার। এই দুইটা বই খুবই খুবই ভালো। এখান থেকে সাম্প্রতিক আপনার মোটামুটি গোছানো হয়ে যায়, তো বইটা রিভিশন দেওয়ার জন্য খুবই ভালো। তো এই বইটা কিনে ফেলবেন। আলালের আলালের এই দুইটা বই খুবই ভালো এবং আমরা অ্যাডভাইস করি এটা সবসময় কিনে রাখার জন্য। একটা কোশ্চেন ব্যাংক কিনবেন, যেটা হচ্ছে প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক, যেখানে শুধু প্রিলিমিনারি কোশ্চেন গুলো আছে। যে কোনোটাই কিনতে পারেন, ইনসেপশন আছে, অ্যাসিউরেন্স আছে, প্রফেসর আছে, যে কোনোটা কিনলেই হয়, সবগুলো মোটামুটি একই। বাজারে আরেকটা বই পাওয়া যায় আরেক ধরনের, সেটা হচ্ছে টপিকস বেসড বই। মানে টপিকস বলতে যে আহ, মনে করেন বাংলার বাংলার টপিকস ওয়াইজ যা যা কোশ্চেন আসে এই যাবৎকালের, সেগুলো বাজারে একটা কিনতে পাওয়া যায়। যেমন ক্র্যাক আছে, ইনসেপশন আছে। তো যে কোনো একটা কিনবেন। এটাও যেহেতু সময় আছে আমাদের এখন অনেক, যেহেতু ডিসেম্বর বা জানুয়ারি ধরে রেখে আপনি এটা কিনে রাখতে পারেন, তাহলে কোশ্চেন সলভ করতে আপনার ইজি হবে। অনেক কোশ্চেন আমরা টপিকস ওয়াইজ সলভ করলে দেখা যায় আপনার ল্যাকিংস গুলো ধরা সহজ হয়। কোশ্চেন যে সলভ করার ব্যাপারটা, এটা আপনার করতে মজা লাগবে, সেটা আপনি করতে পারেন। এখানে শুধু কোশ্চেন এবং তার সলিউশন গুলো দেয়া, বিভিন্ন যাবতীয় যা যা জব সলিউশন মানে পরীক্ষা হয় তার সবগুলো কোশ্চেন এখানে দেয়া থাকে চ্যাপ্টার ওয়াইজ। দুটো বই ভালো, ক্র্যাক এবং ইনসেপশন। এবং আমরা যেটা বলছি আরেকবার সেটা বলতেছি যে পূর্ববর্তী বছরের কোশ্চেন গুলো অবশ্যই মিস করা যাবে না। এবং পূর্ববর্তী বছরের যে টপিকস গুলো সেটা নিয়ে একটু বিস্তারিত জানতে হবে, যে বললাম। এবং আরেকটা জিনিস অনেকে আমরা মিস করি, যে মানসিক দক্ষতার যে রিটেন প্রশ্নগুলো, এগুলো অবশ্যই আপনারা একটু সলভ করে যাবেন। কারণ মানসিক দক্ষতার রিটেন কোশ্চেন কিন্তু এমসিকিউ আসে এবং সেখান থেকে বারবার অনেক মানে প্রতি বছরই এই লিখিত পরীক্ষা থেকে কিছু কোশ্চেন চলে আসে। তো সেগুলোকে অবশ্যই ফোকাস করবেন। আমাদের ব্যাচ নিয়ে যদি বলি, আমাদের ব্যাচটা হচ্ছে 51তম বিসিএস প্রিলিমিনারি লং ব্যাচ, সম্পূর্ণ লাইভ ব্যাচ। এটা অনলাইনে হবে জুমের মাধ্যমে। প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে প্লাস মাইনাস। প্রতিটা ক্লাসের জন্য আমরা হচ্ছে 2 সেট করে কোশ্চেন, মানে দুইটা এক্সাম থাকবে আপনাদের। 30টা 30টা করে টোটাল 60টা কোশ্চেনের এক্সাম এক্সাম দিবেন। দুইটা সেট, একটা সেটে 30টা কোশ্চেন থাকবে আর একটা সেটে 30টা কোশ্চেন থাকবে। যদি কোনো কারণে মিস করেন, সেটা হচ্ছে যে সবগুলো ক্লাসই রেকর্ডেড ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে। যদি কোনো কারণে মিস করেন, আপনি পরবর্তী ওয়েবসাইট থেকে ক্লাসটা দেখে নিতে পারবেন এবং একই ক্লাস বারবার দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। পরীক্ষা পর্যন্ত এই ক্লাসের অ্যাক্সেস আপনাদের থাকবে। এবং প্রতিটা এক্সাম ওয়েবসাইটে নেওয়া হবে। এবং আপনারা যদি কোনো কারণে এক্সাম মিস করেন বা এক্সাম আপনি একবার দিলেন, আবার যদি দিতে চান একই এক্সাম, আপনি ওয়েবসাইট থেকে বারবার এক্সাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং টোটাল 80টা লাইভ ক্লাস, 80টা লাইভ এক্সাম এবং 8টা সাবজেক্ট ফাইনাল, 3টা মক টেস্ট নেওয়া হবে কোর্সটাতে। তো এখানে ক্লাস ডিস্ট্রিবিউশনে দেখানো হয়েছে যে কোন সাবজেক্টে কতগুলো করে ক্লাস। বাংলাদেশে 10টা ক্লাস, ইন্টারন্যাশনাল 8টা, বাংলায় 14টা ক্লাস, ইংলিশে 14টা ক্লাস, ম্যাথ এবং মেন্টাল এবিলিটি 13টা ক্লাস, সায়েন্সে 6টা, আইসিটি এবং কম্পিউটারে 6টা ক্লাস, জিওগ্রাফিতে 3টা, ইথিক্সে 5টা ক্লাস এবং কোয়েশ্চেন্স অফ একটা। টোটাল 80টা ক্লাস এভাবে। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন, এবং আমরা প্রথম ক্লাসটা আমাদের শুরু হবে 15 তারিখ থেকে। ডিপ্লোমা এক্সামটা যখন হচ্ছে তারপর থেকেই আমরা প্রথম ক্লাসটা শুরু হবে। উইকলি 2টা করে ক্লাস থাকবে। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমরা প্রথমে 2টা করে ক্লাস রাখতেছি, প্রথমে একটু অরিয়েন্ট হওয়ার সময় দিয়ে। তারপরে উইকলি 3টা করে ক্লাস থাকবে। এবং আশা করি আমরা সেপ্টেম্বর 2026-এর মধ্যে সবগুলো ক্লাস শেষ করে দিতে পারবো। তারপরে 8টা সাবজেক্ট ফাইনাল হবে, 3টা মক টেস্ট, এবং তার পরবর্তী সময়টা আপনি রিভিশনের জন্য ব্যয় করবেন। আমাদের মেন্টর প্যানেলটা যদি একটু দেখাই, জাস্ট এক নজর করে, ডক্টর জনাব ওমর ফারুক আছেন। উনি জেনারেল এডুকেশনে আছেন, 41 বিসিএস এ ম্যাথমেটিক্সের। উনি আমাদের ম্যাথমেটিক্সের মেন্টর। ডক্টর নাফি আছেন, উনি আমাদের বাংলাদেশের মেন্টর। ডক্টর আবরার ফায়াজ লাবিব আছেন, উনি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মেন্টর। ডক্টর আবরারকে আপনারা সবাই চিনেন।
উনি আমাদের সায়েন্সের মেন্টর। এম এ হাসনাত, উনি 36 বিসিএস এর জেনারেল এডুকেশনের ইংলিশের লেকচারার হিসেবে আছেন। তো উনি আমাদের ইংলিশে মেন্টর হিসেবে থাকবেন। এরকম অনেকে আমাদের আছেন। মিস্টার তমাল আছেন আমাদের সাথে আজকে ইনশাল্লাহ। ডক্টর শাহিদ কবির, ডক্টর মুজাহিদুল ইসলাম, ডক্টর মুস্তফা তানিম এবং ডক্টর সাইদা সুলতানা থাকবেন মেন্টর প্যানেলে। পাশাপাশি ডক্টর মনিরুজ্জামান, ডক্টর তৌহিদ হাসান, ডক্টর হাসান আল বিরুনি আমাদের এই মেন্টর প্যানেলে আছেন। তো আমরা এখানে জেনারেল ক্যাডার এবং আমাদের যে ডক্টরের যে ক্যাডার তাদের একটা সমন্বয় করার চেষ্টা করছি। এবং আশা করি আপনারা আমাদের ব্যাচ থেকে বেস্ট মেন্টর পাবেন এবং বেস্ট, আমরা সিনাপসে যেটা সবসময় যেটা মেনটেন করতে চাই যে বেস্ট কোয়ালিটি ক্লাস। আশা করি আমরা এই ব্যাচের ক্ষেত্রেও সেটা মেনটেন করবো ইনশাল্লাহ। এবং আমরা কোর্স ফিটা যদি একটু দেখি, কোর্স ফি হচ্ছে অরিজিনাল কোর্স ফি 5,000 টাকা, বাট আজকে থেকে আমাদের একটা ঈদ অফার চলতেছে 40%। এটা 10 থেকে 17ই মার্চ পর্যন্ত চলবে। সেই হিসেবে আমাদের কোর্স ফি 3600 টাকায় চলে আসে। তো এটা আপনারা অ্যাভেল করতে পারেন যদি চান কেউ। সবাইকে ধন্যবাদ। আহ, এই মোটামুটি ছিল আমার প্রেজেন্টেশন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে। আপনাদের যদি কোনো আর কোনো প্রশ্ন থাকে, আমাদের হচ্ছে আমাদের এক্সিকিউটিভ যে মিস্টার সাদমান, তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো জানার থাকে। 018442799। আমি চ্যাট বক্সও দিয়ে দিব আপনাদেরকে। তো মিস্টার সাদমান উনি আমাদের এক্সিকিউটিভ। 0844232 799, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো কোয়ারি থাকে বা কোনো অ্যাডমিশন সংক্রান্ত কোনো হেল্প লাগে। ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে পরবর্তী প্রেজেন্টারের কাছে সেশনটা দিয়ে দিচ্ছি। ডক্টর নাফি, আপনি কি আছেন? জি ভাই, আছি আমি। আচ্ছা, তাহলে আপনি আপনার সেশনে শুরু করতে পারেন। আচ্ছা ধন্যবাদ। ভাই, আমি হুম। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আহ আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে নাফি। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দিই। আহ, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আর একটু বড় হলে মনে হয় জুম পেলে হ্যাঁ ভাই, আমি বড় করে দেবো ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা। আজকে আমরা আহ, এই বিসিএস এর 51তম বিসিএস এর ওরিয়েন্টেশন সেশনে আমরা একত্রিত হয়েছি।
এই বাংলাদেশ বিষয়াবলী সাবজেক্টটা নিব, হিসেবে থাকবো আপনাদের সাথে। ইনিশিয়ালি আমরা কিছু বাংলাদেশ বিষয়াবলীতে কি কি জিনিস আলোচনা করব, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা দেখেন যে সবচেয়ে প্রথম যে ব্যাপারটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে যে ইতিহাস অংশে। ঠিক আছে, ইতিহাস অংশে সবচেয়ে ইতিহাস অংশে মার্কস থাকছে আপনার 6। এখানে যেমন হচ্ছে গিয়ে যে আমাদের প্রাচীন যুগের ইতিহাস, যেমন হচ্ছে আমাদের আহ প্রাচীন যে শাসন আমল গুলা, মুঘল শাসন আমল বলেন, ব্রিটিশ শাসন আমল বলেন, এরপর আমাদের পাকিস্তান, ভারত পাকিস্তান যে ভাগ হওয়া, বা আমাদের বাংলাদেশের যে ইতিহাস যেটা হচ্ছে আহ, এরপর স্বাধীনতা, আহ, মুক- স্বাধীনতা সংগ্রাম, এই সমস্ত গুলা থেকে শুরু করে একদম আমাদের বিষয়াবলী যে হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান বা এর পরবর্তীতে যে সংস্কারের যে বিষয়গুলো আসে, সেই জিনিসগুলো কিন্তু এই টপিকসটার মধ্যে ইনক্লুডেড। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেগুলো যেমন আমরা চেষ্টা করব। আহ এর পাশাপাশি আমরা যে আহ, পরবর্তীতে যে আমাদের বর্তমান যে আহ, প্রেক্ষাপটের যে ইতিহাসগুলো সেগুলো কিন্তু আমরা এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখবেন, যে জিনিসটা আমরা অন্য সাবজেক্টের সাথেও রিলেটেড, যেমন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য বা যে সাহিত্য পড়, সেগুলো কিন্তু আমরা এই সাথে সাথে পড়ে ফেলবো। সেটা কিন্তু আপনাদের যে বাংলা ভাষা, সেখানেও কিন্তু ওইখান থেকেও কিন্তু থাকে। তো এই জিনিসগুলো যখন আমরা পড়বো, সবকিছুই কিন্তু আলোচনা। নেক্সট দেখেন যে আমাদের বাংলাদেশে কৃষিজ সম্পদ, কৃষিজ সম্পদ থেকে প্রায় একটা অনেকগুলো কোশ্চেন থাকে। যেমন দিয়েছিলাম, ডেলিটা দিয়েছিলাম, ওখানে ছিল খুব সম্ভবত একটা প্রশ্ন ছিল যে কৃষি জমির পরিমাণ কত, এবং হচ্ছে যে আপনাদের পাট কোন জেলায় ভালো হয়, সবচেয়ে বেশি পাট উৎপন্ন করে, পাট উৎপন্নে সে কততম, সেই জিনিসগুলো থাকে। এবং পাশাপাশি দেখবেন যে এরকম যেমন হচ্ছে গিয়ে যে যে জিনিসগুলো থাকে, যে সংখ্যাতাত্ত্বিক যে ব্যাপারগুলো থাকে, এগুলো যেরকম থাকে, তেমনি হচ্ছে গিয়ে যে আমাদের শস্যের যে হচ্ছে ভ্যারাইটি, বা আমাদের অনেক কৃষিজ পণ্য কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এবং দেখবেন যে আমাদের কৃষি যে গবেষণার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে। সেই গবেষণা প্রতিষ্ঠান থেকে কিন্তু হচ্ছে যে কোথায় কোন গবেষণা প্রতিষ্ঠান কি নিয়ে কাজ করে, এবং উদ্ভাবিত যে ফসলের জাত, এই এগুলো নিয়ে কিন্তু আমাদের, প্রশ্ন এসে থাকে। এগুলো টাইম টু টাইম, এগুলো যখন ক্লাসে থাকবো সেগুলো আলোচনা করব। এবং এগুলো প্রায় কিন্তু আপ টু ডেট হতেই থাকে। আপডেট যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আমাদের যে আপনাদের যে গ্রুপ আছে, সেখানেও কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করব, যাতে সাম্প্রতিক প্রশ্নগুলো থেকে আসে তখন সেগুলো আপনারা যাতে নেক্সট হচ্ছে যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা। তো জনসংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে গিয়ে যে ইম্পর্টেন্ট, যে আমাদের আদমশুমারিটা কখন হচ্ছে, তারপর জনসংখ্যার যে রেশিওটা কিরকম, তারপর হচ্ছে আমাদের জনসংখ্যার যে আমাদের শিক্ষার হার, এই জাতীয় জিনিসগুলো যেরকম আসতেছে, রিপোর্ট, এই জিনিসগুলো থেকে যে চুম্বক অংশগুলো সেগুলো যেরকম শিখতে হবে। পাশাপাশি আমাদের কিন্তু আহ, যে উপজাতি আছেন, তাদের জীবন আচার নিয়েও কিন্তু, সবগুলো নিয়েও কিন্তু অনেক থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু এটার আন্ডারে আলোচনা। নেক্সট হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশের অর্থনীতি। তো বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাইটাল রোল প্লে করে, এটা হচ্ছে যে আমাদের বাজেট, বা কোন খাতে থাকে, বা যে হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত খাত কোনটা, তে আমাদের এই রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু সবসময়, বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, এখানে আমাদের কোন খাত বেশি। তারপর দেখেন যে দারিদ্র বিমোচন একটা টপিকস আছে। এখন দেখেন বর্তমান
যে সরকার সে হচ্ছে তারা বর্তমান সরকার তারা কিন্তু দেখেন যে দারিদ্র্য বিমোচনের জন্য স্মার্ট বা যে ফ্যামিলি কার্ড যেটা দেওয়ার কথা সেটা কিন্তু কার্যক্রম শুরু করেছে। তো এরকম কিছু উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এই সময়, সেই উদ্যোগগুলো কিন্তু এবং সরকারের যে মুদ্রানীতি, নীতি, এই জিনিসগুলো থেকে আগে প্রেরির জন্য সেগুলো আমরা আলোচনা করতে যে হচ্ছে শুধু প্রিলি না, এই আলোচনা থেকে রিটেনের হচ্ছে কিছুটা পেজও তৈরি হয়ে যায়, ঠিক আছে। তারপর দেখেন যে আমাদের নেক্সট যে ইটা আছে যে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। এখানে দেখেন যে আমাদের যে রপ্তানি এর একটা বড় গার্মেন্টস শিল্প থেকে আসে। আহ, তারপর এই রিলেটেড কিছু প্রশ্ন থাকতে পারে। একটা প্রশ্ন ছিল এক সময় যে হচ্ছে যে এই আমাদের গার্মেন্টস শিল্পগুলোতে হচ্ছে এ, বিদেশ যে ফরেন বায়াররা তারা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন নীতি চালু করেন। এটা হচ্ছে যে এদের এই গার্মেন্টস এর পরিবেশ বা শ্রমিকদের উন্নয়ন এরকম বিভিন্ন ব্যাপারে কিন্তু এক সময় নীতি প্রণয়ন করে এগুলো ফলো করতে হবে। বা বা এই বায়াররা যারা আছে তাদের কিন্তু বিভিন্ন আছে। এরকম একটা ছিল অ্যাকর্ড গ্রুপ বা এরকম ছিল, এরকম থেকে এখান থেকে কিন্তু সময় রিজার্ভ কত, তারপর হচ্ছে আমাদের যে নতুন মানে শিল্পগুলো বিভিন্ন শিল্প আছে, যেমন ধরেন জাহাজ ভাঙা শিল্প আছে। তো এই জাহাজ ভাঙা শিল্পটা কোথায় গড়ে উঠছে বা আহ, কি শিল্প নতুন আছে, কোথায় এটা অবস্থিত, এই রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন কিন্তু থাকে, যেগুলো আমরা ডিটেইলস আমরা যখন ওয়াইজ ক্লাস করবো, যেমন আমাদের 10টা যে আলোচনা করবো। এই হচ্ছে বাংলাদেশের আপনার সংবিধান। সংবিধানটাই এই আমি যদি বলি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে সংবিধান যে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখান থেকে আপনার অনেকটা জিনিস জানা আছে, সিল গুলো, ছেদ গুলো এবং সব কিন্তু একটা ভাগ আছে আপনারা জানেন, যেগুলো আমরা সেই ভাগগুলো কোন ভাগে কি আহ আলোচনা হচ্ছে, অধিকারগুলো, মৌলিক অধিকার ভাগে আলোচনা করা হচ্ছে। তার আহ এবার কোন ছেদে কিভাবে মানে আমাদের যে রাষ্ট্রের যে বিভিন্ন 3টা ভাগ আছে, যেমন বিচার বিভাগ, আইন বিভাগ, এখানে আমরা এখানে এদের তারপর কিভাবে এই জিনিসগুলো চলতেছে বা আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো কি, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি, এমপি হওয়ার যোগ্যতা কি, অযোগ্যতা কি, এই জিনিসগুলো কিন্তু আমরা সংবিধান থেকে পাই। এটা না শুধু এই সংবিধানে এই জিনিসগুলো যেরকম আমরা সেদিকে স্পেসিফিক্যালি কি বলা আছে, এই সেক্ষেত্রে কোনটা ভায়োলেট হবে এবং কি কি সংশোধনী আসছে সংবিধানগুলোতে বিভিন্ন সময়, এবং সেগুলো কোনটা বাতিল হবে, এই জিনিসগুলো থেকে কিন্তু আসে, ঠিক আছে। সো আমরা এবং রিসেন্টলি আমাদের কিন্তু সংবিধান যে সংস্কারের জন্য আহ, একটা ছিল বা এইগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা দেখেন এখানে যেটা হচ্ছে যে আমাদের আসীন বা বিরোধী দল তাদের যে, পারস্পরিক যে সম্পর্ক সেগুলো হচ্ছে আমাদের আহ, আইন এবং সংবিধান অনুযায়ী কিভাবে আহ, আহ, চলতেছে বা কিভাবে সেটা আহ, সেটা নির্ধারিত হয়। আবার দেখেন যে এরকম এখানে সুশীল সমাজের কথা বলা আছে বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা, তারা কিভাবে ভূমিকা পালন করে, এই জিনিসগুলা কিন্তু আমাদের এই এই সেগমেন্টটাতে কিন্তু এই ক্ষেত্রে আহ, দেখবেন যে হচ্ছে গিয়ে যে আমরা যে চাই যে আহ, ধরেন আমাদের যে রাজনৈতিক দল কয়টা বা রাজনৈতিক দলের নিবন্ধন দেয় কে, নির্বাচনের সময় এটা হচ্ছে গিয়ে যে নির্বাচন কমিশনে কিভাবে গঠিত হয়, এগুলো কিন্তু এগুলো কিন্তু সংবিধানে কিন্তু এটা থাকে বা এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমাদের এখানে আলোচনা করতে হবে। সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তারপর দেখেন যে হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, যেটা একটু আগে বললাম যে আমাদের সরকার যে 3টা যে বিভাগগুলোতে কোনটা কিভাবে কাজ করে, তাদের ফাংশনিংটা কিরকম,
থেকে যে আমাদের সংবিধান হবে, প্লাস হচ্ছে বিদ্যমান যে আইনগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা চেষ্টা করব। এবং স্থানীয় সরকার রান করতেছে, সামনে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে, আহ সেখানে কি গঠনটা কিরকম, সেই রিলেটেড আমরা হচ্ছে গিয়ে যে জিনিসগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব। তারপর দেখেন প্রশাসনিক পুনর্বিন্যাস এবং সংস্কার। তো এখানে দেখেন যে রিসেন্টলি যে বিভিন্ন সংস্কার কমিটি প্রণয়ন করা হচ্ছিল এবং তাদের প্রস্তাব ছিল। তো সেই প্রস্তাব, সেগুলোর যে চুম্বক অংশগুলো যেগুলো আমাদের প্রিলির জন্য দরকার, সেই জিনিসগুলো। নেক্সট যে জিনিসটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন এবং বিষয়। এই ক্ষেত্রে যে জিনিস বেশি হাইলাইট করা হয়, ধরেন ভেরি রিসেন্টলি আমাদের পদক দেওয়া হলো, বা হচ্ছে আহ, স্বাধীনতা পদক ঘোষণা হচ্ছে, কোন সেক্টর আছে। এরপরে আমাদের যে ক্রীড়া যে টিম গুলো আছে সেটা বহির্বিশ্বে যে যাচ্ছে, বিভিন্ন সেগমেন্টে অংশ নিচ্ছে। তারপর আহ, ইগুলোতে ক্রীড়া যে হচ্ছে আয়োজনগুলোতে অংশ নিচ্ছে, কোন পুরস্কার তো এই রিলেটেড জিনিসগুলো কিন্তু রিসেন্ট, মোস্টলি এটা রিসেন্ট অ্যাফেয়ার্স এর আহ, একটা ভালো একটা অংশ। এখান থেকে কিন্তু রিসেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন গুলো বেশি সুযোগ থাকে। তো আমরা এই জিনিসগুলো যখন ক্লাসে এই রিলেটেড আলোচনা, এটাই ছিল মোটামুটি আমাদের বিসিএস এর সিলেবাস। এটা পিএসসির যে লেটেস্ট যে সিলেবাস সেটার অনুযায়ী আমরা এখানে স্লাইডে গুলোকে দেখানোর চেষ্টা করেছি। আহ, কোন ডিটেইলসে এই ক্লাস, যেখান থেকে প্রশ্ন আসার সুযোগ আছে, আবার সেইগুলো কিন্তু আমরা আলোচনা করতে আশা রাখছি। বক্তব্য মোটামুটি এটুকু ছিল বা এখানে শেষ। আহ, তে আরেকজন যে মেন্টর আছেন উনি। ধন্যবাদ ডক্টর নাফি। আহ, তমাল ভাই, আপনি কি আছেন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তমাল ভাই, তাহলে আপনার সেশনটা আপনি শুরু করেন। আচ্ছা, আমি ওয়েট তো করবে। তাহলে একটু হয়েছে যে সেশন করতে হবে, এভাবে আমি প্রেজেন্টেশন তৈরি করে নিই, স্লাইড আমি নিজে হ্যাঁ, নিজে অসুবিধা নেই, আপনি নিজে জাস্ট ওভারঅল একটু গাইডলাইন ওভারঅল দিলেই একটু হবে। গাইডলাইন আমি বলতে পারবো, হ্যাঁ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বাংলা ভাষা ও সাহিত্য। এই পার্ট থেকে, বাংলা ভাষা ও সাহিত্য থেকে মোট প্রিলিমিনারি পরীক্ষায়, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট 30 নম্বরের প্রশ্ন এসে থাকে। তার মধ্যে দুইটা ভাগ থাকে, একটা ভাগ হলো ভাষা, আরেকটি ভাগ হলো সাহিত্য। বাংলার বিষয়ে একটি হলো ভাষা এবং অন্যটি হলো সাহিত্য। ভাষা অংশ থেকে মোট 15 নম্বরের প্রশ্ন হয়, এবং সাহিত্য অংশ থেকেও মোট 15 নম্বরের প্রশ্ন পরীক্ষাগুলোতে নতুন ভাবে যে সিলেবাস করেছে সেটাতে এসে থাকে। আগে যদিও 35 নম্বরের ছিল, নতুন সিলেবাসে সেটা 30 নিয়ে এসেছে। তো এই এই টপিক গুলোর মধ্যে বিভিন্ন ভাগে ভাগ আছে, ভাগ থাকলেও দেখা গেছে অনেকে অনেক সময় প্রশ্নগুলো ধরতে পারে না। যে আম, মনে করে যে টপিক, যেমন টপিকটা তো থাকে অনেক ছোট, ছোট থাকার কারণে মনে করে যে আসলে এখান থেকে তো প্রশ্ন হওয়ার কথা না, কিন্তু হলো কেন, পিএসসি মনে হয় ভুল করেছে। যেমন আমি যদি বাংলা ব্যাকরণের ক্ষেত্রেই বলি, যে নত্যবিধান ও সত্যবিধান নামে একটা টপিক আছে বাংলায়। এটা থেকে যখন প্রশ্ন আসে, আমি তখন অনেককেই আলোচনা করতে শুনেছি যে এটা তো সিলেবাসে নেই, তাহলে কেন এখান থেকে প্রশ্ন করলো। আসলে যেই টপিক গুলো দেওয়া হয়েছে ওখানে আসলে নত্যবিধান এবং সত্যবিধানের নিয়মটা আছে। যেমন বানানের যে বিষয়টা, এখানে আমরা দেখছি যে একটা আছে যে প্রয়োগ অপপ্রয়োগ, পরে বানান ও বাক্য শুদ্ধি, বানানের ক্ষেত্রেই কিন্তু নত্যবিধান এবং সত্যবিধানের বিষয়টা ইনক্লুড থাকে। তাহলে আমি কয়েকটা বিষয় সিরিয়ালি এভাবে আলোচনা করতেছি, যেহেতু আমি স্লাইড তৈরি করি নাই, আমি এইভাবে
বুঝতে পারি না এই বিষয়টা, যে স্লাইড তৈরি করে করতে হবে। তার মধ্যে হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ বলতে আমরা কি বুঝি। যেমন দেখা গেছে যে আমরা জানি সাধারণভাবে যে প্রচলিত কিছু শব্দ থাকে, আহ ভুল শব্দ, এইগুলো আমরা ব্যবহার করি প্রতিনিয়তই, এবং হচ্ছে সেগুলো আমাদের কি বলে যে বড় বড় দপ্তর থেকে শুরু করে ভালো ভালো যে পত্রিকা অফিসগুলো আছে এগুলো থেকে শুরু করে সব জায়গায় হয়। এটা হচ্ছে একটা দিক। যেমন হচ্ছে আমরা যদি দেখি একটা শব্দকে নিয়ে যদি প্রথমেই কথা বলি যে বিচারিক একটা শব্দ, বিচার থেকে বিচারিক, আমরা দেখি যে পত্রিকাগুলোতেও এটা লেখে যে বিচারিক আদালত। আসলে শব্দটা এটা একটা ভুল, প্রচলিত ভুল, এটা হবে বৈচারিক। সেটা কিভাবে হয়, প্রত্যয় যোগে হয়, সেটা আমরা পরবর্তীতে এইভাবে করতে পারবো। এই ধরনের হলো একটা। এবং আরো কিছু কিছু অপপ্রয়োগ আছে, যেমন বানানগত একটা থাকে। তারপরে হচ্ছে বাক্যের ব্যবহারের ভুল থাকে, প্রত্যয়জনিত ভুল থাকে, অর্থগত ভুল থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বাক্যের যেই কাঠামোটা থাকা দরকার সেই কাঠামো অনুযায়ী নাই। এইভাবে প্রয়োগ অপপ্রয়োগ গুলোতে থাকে। এখানে ভাষার যেই টপিক দিয়েছে, এখানে টোটাল টপিক আমরা যদি গুনি তাহলে দেখতে পারবো যে 14টা টপিক আছে। যে প্রয়োগ অপপ্রয়োগ একটা, বানান ও বাক্য শুদ্ধি এটা যদি আমরা একটা ধরি তাহলে দুটা, পরিভাষা তিনটা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। এখানে সমার্থক শব্দ এক ধরনের, বিপরীতার্থক শব্দ এক ধরনের। ধ্বনি, বর্ণ, আবার শব্দ আছে। তাহলে শব্দের অনেক ধরনের খেলা আছে এখানে। আবার পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। তো এই শব্দ যে জিনিসটা আছে, এই জিনিস থেকে, এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে বিভিন্ন ভাবে। এখানে আবার একটা জিনিস, শুধু সমার্থক দিয়েছে, প্রতিশব্দ দেয় না। যেমন প্রতিশব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যখন প্রতিশব্দ থেকে প্রশ্ন আসবে, এই যে আমাদের এখানে শুধু শব্দ যেই হেডলাইনটা দিয়েছে বা যেই টপিকটা দিয়েছে এটার মধ্যেই কিন্তু সেটা পড়ে যায়। তাহলে আমরা বলতে পারি না যে আসলে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করেছে। বানানের ক্ষেত্রেটা হচ্ছে, বানানের কিছু নিয়ম আছে আমাদের। বাংলা একাডেমির কিছু নিয়ম আছে। বাংলা একাডেমির নিয়মটা তৈরি করছে কলকাতার যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মের এটা ছিল সেখান থেকে। তো এইগুলো আমরা বানানের নিয়মগুলো সাধারণত দেখে থাকি। এবং হচ্ছে বাংলা একাডেমিতেও করেছে বটে, তার মধ্যে আবার ব্যবহারিক বাংলা ব্যবহারিকের যে অভিধান আছে সেখানেও আছে। আবার বাক্য শুদ্ধি, বাক্য অশুদ্ধ বাক্য থাকে সেই পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের, ওই অশুদ্ধ বাক্যটা শুদ্ধ করে দেওয়া লাগে, অথবা আহ নিচের কোনটা শুদ্ধ বাক্য, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন টাইপের প্রশ্নগুলো ওখানে পরীক্ষায় আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে এই পরিভাষা, পরিভাষাটা আসলে হচ্ছে বিভিন্ন ভাষা থেকে যে শব্দগুলো এসে বাংলায়, সাধারণত ইংরেজি ভাষা থেকে যে শব্দগুলো বাংলায় ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকে সাধারণত বাংলায় সরাসরি এসেছে অথবা অর্থগতভাবে এসেছে, এই দুই ধরনের আপনার পরিভাষা হিসেবে নিয়ে থাকি। তারপর আছে সমার্থক শব্দ, মানে হচ্ছে একটা শব্দের আর কি সিনোনিমাস, যেটা ইংরেজিতে বলা হয় সেই সিনোনিমাস শব্দ। এবং বিপরীত শব্দ আমরা জানি যে অপোজিট যে শব্দগুলো আছে, বিপরীত শব্দ, সেই শব্দগুলো এখানে পরীক্ষা থাকে। এটা প্রত্যেকটা পরীক্ষায় আমরা দেখি এখানে থাকে। এই বিষয়গুলো আসলে মুখস্থের বিষয়, কিন্তু এই যে বাক্য শুদ্ধির বিষয়, বানান, প্রয়োগ অপপ্রয়োগ, এগুলো আসলে ব্যাকরণগত বিষয়। তারপরে যেটা আছে যে ধ্বনি, ধ্বনি একটা মৌলিক বিষয়। এখানে প্রত্যেকবারই প্রশ্ন থাকে ধ্বনি থেকে। হ্যাঁ, এক বা একাধিক প্রশ্ন থাকে। হ্যাঁ, শব্দ থেকেও যেমন এক বা একাধিক প্রশ্ন থাকে, ধ্বনি থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন থাকতে পারে। যেমন হচ্ছে ধ্বনির, আমরা জানি যে বিভিন্ন ধরনের ধ্বনি আছে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনির তার উচ্চারণ হয়। তারপর হচ্ছে ধ্বনি বিপর্যয়ের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পরীক্ষার মধ্যে দেখে থাকি। তারপর হলো যে বর্ণ, বর্ণ আমরা জানি যে এই ধ্বনির যে লিখিত রূপ সেটাই আসলে বর্ণ। এবং আবার অনেক সময় দেখা যায় কি ধ্বনি বিশ্লেষণ চলে আসে। ধ্বনিটা কিভাবে, একটা শব্দ থেকে কিভাবে ধ্বনি বিশ্লেষণ করা যায়, একটা শব্দ থেকে কিভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয়। এখানে আবার একটা জিনিস দেয় না, যেটা সেটা হচ্ছে অক্ষর। তো এই দুইটার মাঝখানেই কিন্তু আসলে ধ্বনির মাঝখানেই অক্ষর আছে, যেমন হচ্ছে ইংরেজিতে যাকে সিলেবাল বলে। তো এই অক্ষরটাকে আবার বলা যাবে না, মানে আমাদেরকে পড়ার সময় একটু দেখতে হবে যে আসলে এই অক্ষরটা কি। তো এই অক্ষর যেমন 36তম বিসিএস এ এসেছিল অক্ষরের যে বিশ্লেষণ, তারপরে ধ্বনির বিশ্লেষণ এসেছে অন্য কোন বিসিএস আমার সরাসরি এখন মনে নেই। তারপরে হচ্ছে যে এই বর্ণ বিশ্লেষণ থাকে। হ্যাঁ, আবার এই বিষয়গুলো আমরা দেখতে পাই। বর্ণ, বিভিন্ন ধরনের বর্ণ আছে, যেমন হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার প্রকারভেদ আছে। ধ্বনির মধ্যে আছে যেমন কোনটা ঘোষ, অঘোষ। তারপরে হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলো মৌলিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বর জ্ঞাপক কয়টা। এই বিষয়গুলো আমাদের একটু পড়ার সময় ডিটেল পড়তে হবে। তারপরে হচ্ছে পদ, পদগুলো আমরা দেখি যে এখন আমাদের পড়তে গিয়ে আবার একটু ঝামেলা হয়।
যেমন ব্যাকরণ বই আমরা যখন কোনো প্রশ্ন নিয়ে একটা মতবিরোধ তৈরি হবে বিসিএস এর যখন কোনো প্রশ্ন নিয়ে, তখন হচ্ছে আসলে কোন বই, এক এক বইয়ে তো আমরা এক এক ধরনের দেখে থাকি, কিছু এদিক সেদিক হেরফের থাকে, তবে হচ্ছে আমরা মানদণ্ড হিসেবে সাধারণত যেটা নেওয়া হয়, যেটা বোর্ড কর্তৃক টেক্সট বই যেটা আমরা বুঝি সেইটাই তো। আমরা সংস্করণ ব্যাকরণ বইয়ের আগের যে ব্যাকরণটা ছিল মনির চৌধুরীর, তারপরে আবার রাফাত মিশুজা ওরা যেটা বানাইছে ওটার মধ্যে আমরা কিছু পার্থক্য দেখতে থাকি। এখানে পদ নিয়ে একটি থাকে, একটি কি বলে যে আহ বিতর্ক বলবো না, আসলে দুইটাই দুই ধরনের মতামত দেওয়া হয়েছে পদের ক্ষেত্রে। পদকে এখানে আবার একটু অন্যভাবে বিশ্লেষণ করা হয়েছে, আগের বইটাতে ছিল ভিন্ন রকম। বাক্যর ক্ষেত্রেও একই। পদের বিষয়ে আবার বলি যে পদ যেমন প্রকারভেদ যেমন থাকে, ওখানে পদ নিরূপণের কথা বলা থাকে, যেমন কোনটা কোন পদ, অথবা সরাসরি থাকে যে নিচের কোনটা বিশেষ্য পদ। এইভাবে থাকে, অথবা বাক্যর মধ্যে থেকে বলতে হয় যে আসলে কোনটা পদ চিহ্নিত করতে, এইভাবে প্রশ্নগুলোর মধ্যে থাকে। তারপরে আমরা যদি দেখি যে বাক্য ক্ষেত্রেও ঠিক একই ধরনের আমাদের থাকে, যেমন আহ বাক্যর গঠন থাকে, বাক্য কোন অনুযায়ী, গঠন অনুযায়ী কত প্রকার, এবং হচ্ছে বাক্যের যোগ্যতা কোনটা, বাক্যের পরিবর্তন থাকে। হ্যাঁ, যে আমরা জানি যে যেই বাক্যের 5 নম্বরে যে বাক্যগুলো আছে, এই বাক্যের পরিবর্তন গুলো, হ্যাঁ, সরল পরিবর্তন হচ্ছে কয়েক ধরনের হয়, যেটা আমরা ট্রান্সফরমেশন ইংরেজিতে সেন্টেন্স ওইটা দেখছি, ওইটা এক ধরনের আছে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, জটিল এবং মিশ্র বাক্য এক ধরনের থাকে। একই একটা নাম, জটিল যে বাক্য সেটার নাম আবার মিশ্র বাক্য। এই পরিবর্তন গুলো থাকে। এবং হচ্ছে অনেক সময় আমরা দেখেছি যে কোনটি বাক্যের যোগ্যতা নাই, যেমন একটা প্রশ্ন ছিল 36 বিসিএস যে আহ, বা যেমন আসক্তি লেখা ছিল, অনেকেই এটাকে হয়তো বা আনকনসিয়াসলি আসক্তি মনে করতো, বা এই করে অনেক সময় একদম কেয়ারলেস। বিসিএস এর যে প্রশ্নগুলো থাকে আপনারা সবাই জানেন যে সাধারণত এগুলো কিভাবে ইলিমিনেট করা যায়, প্রার্থীদেরকে ছেঁকে নেওয়া যায়, এইভাবে প্রার্থী বাছাই বাদ দেওয়ার জন্যই আসলে করা হয়। এই জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন সমীকরণের প্রশ্নগুলো সাজানো হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রত্যয়, যে বিষয়টা প্রত্যয় থেকে প্রশ্ন থাকে। এটা প্রত্যয় একটা ব্যাকরণের মধ্যে বলা হয় যে একটু একটু জটিল। প্রত্যয় অনেকে মুখস্থ করতে হয়, মুখস্থ করাটাই এখানে, কিন্তু নিয়ম আছে, প্রত্যেকটারই নিয়ম আছে, নিয়মগুলো অনেক বেশি জটিল, তো এই কারণে দেখা যাচ্ছে যে অল্প সময়ের ভিতরে এটা কভার দেওয়া যায় না। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, প্রত্যয়গুলো থাকে, বারবার আসছে পরীক্ষায়, ওই সকল প্রত্যয়গুলো নিয়ে আলোচনা করলে আসলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, যেটা দিয়ে পরীক্ষার যে বৈতরণী আছে সেটা পার পাওয়া যায়। তারপরে হচ্ছে সন্ধি। আমরা আগে খুব বেশি একটা সন্ধি থেকে দেখি নাই, কিন্তু ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আমরা দেখতেছি যে সন্ধি থেকে প্রশ্নগুলো একটু ভালোই আসতেছে। তো সন্ধির বিভিন্ন যে প্রকারভেদ গুলো আছে, 3 ধরনের সন্ধি, সেই সন্ধি থেকে সন্ধির বিশ্লেষণ, যেটা এই সন্ধিটাও আসলে ওই ধ্বনিতত্ত্বেরই একটা অংশ। এই সন্ধির যেই সন্ধিগুলো কিভাবে, শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে সন্ধির মাধ্যমে, সেগুলো থাকে। অথবা বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে, যেমন একটাবার প্রশ্ন ছিল কোন কোন পদ্ধতিতে শব্দ গঠন হয়। একটা শব্দের ক্ষেত্রে আবার থাকে যে কোন ভাষা থেকে আসছে, যেমন আরবি, ফার্সি, বিদেশি ভাষাগুলো আসছে যে কোন ভাষা, যেমন আনারস আমরা জানি পর্তুগিজ ভাষার শব্দ। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো, চাকু, চাবি, এগুলো হচ্ছে তুর্কি ভাষার। কোন ভাষার শব্দ বাংলা ভাষায় এসে সেগুলো আতিকৃত হয়ে গেছে বাংলা ভাষা এখন। বাংলা একটি, যেমন বাঙালিরা আমরা যেমন একটি সংকর জাতি, ভাষা হিসেবেও বাংলাটা একটা সংকর ভাষা, পিওর ভাষা না। এই সন্ধির ক্ষেত্রে এবং সমাস, এই সমাস নিয়ে অনেকে ভয় পায়, কিন্তু সমাসটা অত্যন্ত কি বলে যে আমার কাছে সহজ মনে হয় একটা টপিক, খুবই সহজ একটা টপিক এটা। সাধারণত যেইভাবে সমাসের ক্ষেত্রে ও ব্যাকরণের দুইটা বইয়ের ক্ষেত্রে পার্থক্য আছে, দেখা যায় যে কোন একটার মধ্যে 4 প্রকার দিয়েছে, নতুন যে বইটা আছে পুরাতন বইটার মধ্যে 6 প্রকার দিয়েছে। তাহলে ওই সমাধান কি হবে, এই সকল বিষয় নিয়ে আমরা ই করতে পারি। এবং হচ্ছে আহ বা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলে, অথবা বলে যে একটা শব্দ দেয় এটা কোন সমাস। তো ব্যাস বাক্যের উপর নির্ভর করে আসলে সমাসটা নির্ধারিত হয়ে থাকে, অনেকটা অর্থটাই এখানে প্রাধান্য পায়। বিশেষ করে আমরা দেখতে পাই যে পরপদের অর্থ প্রাধান্য পেলে, পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে, এমন কিছু থাকে যে তাহলে এই সমাস। হ্যাঁ, আহ, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই। তো টোটাল এখান থেকে মোট 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে সাধারণত। 15 নম্বরের প্রশ্নটাই থাকে। এদিক সেদিক হয়তো বা হয় দুই একটা হলে হতে পারে, কিন্তু 15 নম্বরেরই প্রশ্ন ভাষা থেকে হয়ে থাকে। তারপরে হচ্ছে যেটা আমাদের হচ্ছে সাহিত্য। সাহিত্য অংশটা আসলে খুবই বিস্তৃত একটা অংশ, কারণ বাংলা সাহিত্য অনেকটাই বিস্তৃত একটি সাহিত্য। আমরা জানি প্রাচীন যুগ থেকে শুরু করে, প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, আধুনিক যুগ, বিস্তর একটা
টপিক এখানে। তো এই টপিকটাকে আমাদেরকে অনেকটা কনসাইজ করে কিভাবে আমরা পড়তে পারি সেই বিষয়টা আমরা এখানে দেখবো। তবে প্রাচীন এবং মধ্যযুগ থেকে মোট 5 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, প্রাচীন এবং মধ্যযুগ থেকে। আর আধুনিক যুগ থেকে হয়ে থাকে 18 নম্বরের প্রশ্ন। তো প্রাচীন যুগের মধ্যে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চর্যাপদ। হ্যাঁ, যুগ বিভাগটা অনেক সময় আসে, আসলে যুগ বিভাগটা কোন কোন সাল থেকে কত সাল পর্যন্ত প্রাচীন যুগ, মধ্যযুগ কোনটা, আবার মাঝখানে অন্ধকার যুগ আছে, যুগ সন্ধিক্ষণের একটা আছে, যে যুগ সন্ধিক্ষণ আছে, আধুনিক যুগ আছে। তো এই যুগের যে বিভাগটা আছে সাহিত্যের, এটাও দেখা যায়। তার মধ্যে আবার আমরা দেখতে পাই যে চর্যাপদের পরে আমরা ডাক ও খনার বচন, ওখানে কিছু একটা আছে, ডাক ও খনার বচন থেকে ওখানেও মাঝে মধ্যে প্রশ্ন হয় আসলে ডাক ও খনার বচন কি, এগুলো থেকে। তারপরে আছে অন্ধকার যুগ, যেই যুগটাকে আসলে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের পরে, যখন সেনরা বাংলায় আক্রমণ করে, এবং তখন বাংলা সাহিত্য সেইভাবে আহ লেখা হয় নাই বা চর্চিত হয় নাই। এই কারণে আমরা খুবই অল্প পরিমাণের সাহিত্য এখানে পেয়ে থাকি, কারণ এটাকে অন্ধকার যুগ বলা হয়। তারপরে মধ্যযুগের আমরা দেখি যে প্রথমে কয়েকটা ভাগ আছে। ভাগ বলতে ওখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো হলো বিসিএস থেকে বিসিএস এ প্রশ্ন করে থাকে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখান থেকে প্রশ্ন হয়। বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন হয়। তারপরে জীবনী কাব্য, অনুবাদ কাব্যের মধ্যে আবার আছে রোমান্টিক কাব্য আছে। তারপরে রাজসভা, বিভিন্ন রাজসভার কবি, যেমন বিশেষ করে রোসাঙ্গ রাজসভা যেটা আছে আরাকানের, বর্তমানের মায়ানমার, সেখানে বাংলা সাহিত্য কিছু চর্চা হয়েছে। এবং কোন বাংলার মোগল আমলে কি সাহিত্য ছিল। তারপরে যে কারা, কোন রাজারা কি ধরনের সাহিত্যের পেট্রোনাইজ করেছে বা পৃষ্ঠপোষকতা করেছে, সেগুলো থেকে একটু প্রশ্ন আমরা দেখতে পাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ভাগগুলো, পর্ব বিভাজন আছে, সেইগুলোর নাম ও সরাসরি এখন একটু ডিপ থেকে প্রশ্ন করে, একটু দেখতেছি যে আসলে ফ্ল্যাট না, সাহিত্যের বিষয় অংশ থেকে, বিষয় ভিতর থেকে। যে ভাষা ভাষা জানলে আগে যেমন হয়ে যেত, তেমনটা এখন আর ওইভাবে দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু ইনার সাইড থেকে প্রশ্নগুলো করতেছে। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে আহ ভাগ আছে, যে ওই ভাগ থেকে, একটা ভাগের নাম দিয়ে দিচ্ছে, কোনটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাগ নয়। তো 13টা ভাগ আছে, সেই 13টা ভাগের মধ্যে এটা কোনটা না। এমন এবং চর্যাপদেরও, যেমন চর্যাপদের যে ভাষাগুলো, সেগুলো তো আমাদের বর্তমানের যেই ভাষাটা, সেই ভাষার সাথে মিল নাই। এটা আগের অনেক ভাবে পরিবর্তিত হয়ে এসেছে, এবং ওই ভাষার ওই অর্থ কি। যেমন প্রথম, যেমন কাহাতরুবর পঞ্চবিডাল, যেটা আমরা দেখি যে প্রথম যে কবি বলা হয় চর্যাপদের, কাঙ্গুপা, তার যেই পদটা আছে, সেই পদ থেকে কিভাবে করা হয়েছে, এবং এটাগুলোর অর্থ কি, বিভিন্ন এখন দেখতেছি যে অর্থগুলো চলে আসতেছে, যে আসলে এই এই শব্দ দিয়ে কি বোঝায়, এই শব্দ দিয়ে কি বুঝাইছে। যেমন টালত মোর ঘর নাহি পরবেশী, পরবেশী বলতে এখানে প্রতিবেশী বোঝানো হয়েছে। তারপরে কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল ধীর করিয় মহাশু পরিণাম। এগুলো এগুলো বললে আসলে কোন তন্ত্রমন্ত্রের মতো বোঝা যায়, আসলে কোনো ভাষা যে এই ধরনের মনে হয় না। আসলে এগুলো একটি তান্ত্রিক, যারা ছিল বৌদ্ধ সহযোগীদের, তাদের গূঢ় যে অর্থগুলো ছিল, সেই সহজে যাতে সাধারণের কাছে গিয়ে অর্থের বিকৃতি না ঘটে, এই কারণে এগুলো একটু খুবই গোপন ভাবে এগুলো করা হয়েছিল। তো এই বিষয়গুলো থাকে। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রেও কে কোন পদ রচনা করেছে সেই পদগুলোর থাকে, জীবনী কাব্য হিসেবে যেগুলো আছে অনুবাদ কাব্যের এগুলো। তারপরে আবার যে আছে মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের মধ্যে কয়েক ধরনের আছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল, এইগুলোর মধ্যে থেকে প্রশ্ন হয়। লোক সাহিত্য থেকে প্রশ্ন হয়, কবিগান ও পুঁথি, কবিগান থেকে কয়েকবার প্রশ্ন হয়েছে, লোক সাহিত্য থেকে সর্বশেষ বিসিএস ও প্রশ্ন হয়েছে লোক সাহিত্য থেকে। তারপর নাথ সাহিত্য ও মার্সিয়া সাহিত্য, এটা থেকেও প্রশ্ন হয়েছে, নাথ সাহিত্য কি, মার্সিয়া সাহিত্য কি। মার্সিয়া মানে একটা আরবি শব্দ, এটা ক্রন্ধন। এইগুলো নাথ সাহিত্য এই যে শিবকে নিয়ে বা দুর্গাকে নিয়ে যে সাহিত্য ছিল, সেগুলো, এগুলো এখানে থেকে আসে। তারপর আবার দেখি যুগ সন্ধিক্ষণ, যেটা দুইটা যুগ, মধ্যযুগ শেষ হওয়ার পরেই এবং আধুনিক যুগ শুরু হওয়ার আগে, দুইটা যুগের মাঝখানে যে সন্ধি, মিলন, এই এই মাঝখানে একটা যুগ ছিল, সেটাকে যুগ সন্ধিক্ষণে কবি বলা যুগ বলা হয়। এখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন, আমরা জানি। উনি খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটার জন্য, এই টপিকটার জন্য। তারপরে আমরা আধুনিক যুগ দেখতে পাই যে পেরিচাঁদ মিত্র আছে, বাংলা সাহিত্যের বিকাশ কিভাবে হয়েছে এখানে উল্লেখযোগ্য। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন, কিভাবে তার মাধ্যমে, রেনেসাঁর মাধ্যমে এটা আমাদের বাংলা সাহিত্যে এসেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রশ্ন হয়, এটা
আহ হয়তোবা দুই একবার হতে পারে, কিন্তু খুবই ভাইটাল পোস্ট, এখন পোস্ট না মানে হচ্ছে ভাইটাল কবি উনি বাংলা সাহিত্যের জন্য। কারণ হচ্ছে ওনার হাত ধরে বাংলা সাহিত্যের আধুনিক যুগে প্রবেশ করেছে বাংলা সাহিত্য। তারপরে নাটক, মাইকেল মধুসূদন দত্তের কয়েক ধরনের সাহিত্য থেকে আসে, যেমন হচ্ছে তিনি নাটক, মহাকাব্য, কাব্যগ্রন্থ, এবং হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, তারপরে হচ্ছে যেই সনেটের, বাংলার সনেটের যেগুলো অনেক কিছুর তিনি জনক বলা হয় ওনাকে, এই জন্য হচ্ছে উনি বাংলা সাহিত্যের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা আধুনিক যুগে আরো দেখতে পাবো বঙ্কিমচন্দ্র, মীর মশাররফ এরাও গুরুত্বপূর্ণ তাদের সাহিত্যকর্মের জন্য। বিহারীলাল চক্রবর্তী, কাইকোবাদ, ফররুখ আহমেদকে কিন্তু মানে এইটা অনেকটা দেখা যায় যে আবার ডিপেন্ড করে রাজনৈতিক সরকারের উপরে। রাজনৈতিক সরকার যখন পট পরিবর্তন হয় তখন কিছু কিছু সাহিত্যিকরা একটু প্রিফারেন্স পায় তাদের এখান থেকে প্রশ্ন করার ক্ষেত্রে। কিভাবে হয়? কারণ প্রশ্ন করে ওই মতাদর্শের মানুষ, তো তখন হচ্ছে এখান থেকে একটু এদিকে হয়ে আসে। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম তো বলার অপেক্ষায় রাখে না, তাদের এখান থেকে প্রশ্ন হয়। জসিমউদ্দিন আছে, বেগম রোকেয়া। উপন্যাসের দিক থেকে মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ অলিউল্লাহ, মনির চৌধুরী, শহীদুল্লাহ, কায়সার, জহির রায়হান, শরৎচন্দ্র, প্রমথ চৌধুরীর প্রবন্ধ আছে, শওকত ওসমান, হুমায়ুন, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, এনারা আছেন, আখতারুজ্জামান ইলিয়াস, মনির চৌধুরী, যারা এদের থেকে। এবং আরেকটা জিনিস যেটা প্রশ্নে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু উক্তি থাকে, সেই উক্তিগুলো এখানে আসে ভিতর থেকে। হ্যাঁ, কোন উপন্যাসটা আসলে কোন বিষয়ের উপর ফোকাস করেছে, কোন বিষয়টা প্রাধান্য পেয়েছে, হ্যাঁ, এর উপজীব্য বলা হয় আসলে আর কি, যে কিসের উপর বেসড করে মানে কোন বিষয়টাকে এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেই বিষয়টা আসে কোন উপন্যাস, সাহিত্য, বা হচ্ছে আপনার কি বলে কবিতা, মানে কাব্যগ্রন্থ, সরি কবিতা না। তারপরে হচ্ছে চরিত্র আসে, কোন এটা কোন উপন্যাসের বা এটা কোন কবিতার চরিত্র, অথবা এর প্রধান চরিত্রকে। যেমন হচ্ছে একটা প্রশ্ন হয় যে কারবালার কাহিনী নিয়ে যে একটা উপন্যাস আছে, উপন্যাসটার নাম কি, আহ আমি বলতে মনে নাই, যেমন এটার কে আহ, কি বলে, এর নাম হচ্ছে মীর মশাররফ হোসেনের। উম, এর নায়ককে, আসলে এর নায়কটা নিয়ে একটা বিতর্ক আছে, এই জন্য এটা আসে। যে হাসান না হোসেন অথবা কি ইয়াজিদ, হ্যাঁ, কে আসলে এই নায়ক। এটা তারপরে হচ্ছে উপাধি। বিভিন্ন উপাধি থাকে, কবি বা সাহিত্যিকদের উপাধি আছে। উপাধি একটা জিনিস এবং ছদ্মনাম আর একটা জিনিস, এখান থেকে প্রশ্ন হয়। আমরা দেখি পত্র পত্রিকা, বাংলা সাহিত্যের পত্র পত্রিকা বলতে আসলে এই পত্র পত্রিকা না, পত্র পত্রিকার ক্ষেত্রে কয়েক ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে যে এই পত্র পত্রিকায় আসলে কোন বিষয়টাকে এমফাসিস করা হয়েছে, এই পত্রিকায় একটা নাম বলা হয় যে বিজ্ঞান ভিত্তিক, নিচের কোনটা বিজ্ঞান ভিত্তিক পত্রিকা, অথবা পত্রিকার সম্পাদকটা বেশি চাওয়া হয়, কত সালে প্রকাশিত হয়, যেমন সওগাত পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছে, কল্লোল পত্রিকা অথবা এর সম্পাদককে, এই প্রশ্নগুলো। এবং থাকে পঞ্চপাণ্ডব আছে, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু সাহিত্য আছে। এগুলো থেকে মোটামুটি আমাদের প্রশ্নগুলো হয় সাধারণত। আমরা এই বাংলা ক্লাসটাকে টোটাল 14টা ক্লাসে, 14টা ক্লাস সেশন 2 ঘন্টার, এটা এইভাবে আমরা সাজিয়েছি। আশা করছি আমাদের ক্লাসগুলো উপভোগ্য এবং হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি কার্যকরী, এবং পরীক্ষায় যাতে কৃতকার্য করতে পারেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার তমাল। আশা করি কারো কোনো প্রশ্ন নেই এত সুন্দর প্রেজেন্টেশনের পরে বা সুন্দর গাইডলাইনের পরে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে 15 তারিখ। 15 তারিখে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে, 15ই মার্চ। তো সেদিন থেকে আমরা আমাদের ব্যাচের প্রথম ক্লাস শুরু করব। আহ, আশা করি দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।